আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংক্ষিপ্ত সিলেবাসে জুনে এসএসসি, জুলাইয়ে এইচএসসি পরীক্ষা, সীমিত ক্লাস শুরুর পরিকল্পনা। জনগণের হাতে ক্ষমতা বলেই উন্নয়ন হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। ৬৫,০০০ বিলিয়ন টাকার পঞ্চবার্ষিক পরিকল্পনা। অর্থ আত্মসাতের অভিযোগে দক্ষিণ সিটির সাবেক মেয়রের বিরুদ্ধে মামলার আবেদন, তাপসকে দুষছেন সাইদ খোকন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, আপনাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনার কারণে পিছিয়ে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানিয়েছেন, সিলেবাস কমিয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হবে জুনে, আর জুলাই আগস্টে হবে এইচএসসি। শিগগিরই অধ্যাদেশ জারি করে আটকে থাকা এইচএসসির ফল প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী। আরও জানাচ্ছেন মফিউর রহমান। করোনায় লন্ডভন্ড শিক্ষাসূচি, ক্লাস পরীক্ষা সবই বন্ধ। এ অবস্থায় ক্লাস পরীক্ষা এবং এইচএসসির ফল প্রকাশ সহ সমসাময়িক বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর এই সংবাদ সম্মেলন। যুক্ত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্রিফিংয়ে আগামী বছরের জন্য কিছু পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ২০২১ সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে। আগামী ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া গেলে সিলেবাস কাটছাট করে পরীক্ষা নেওয়ার কথা জানান দীপুমণি। এসএসসি বা সমমান পরীক্ষা ২০২১-এর যারা পরীক্ষার্থী, তাদের পক্ষে পূর্ণাঙ্গ সিলেবাস সমাপ্ত করা সম্ভব হয়নি। সিলেবাস যেটি আছে সেটিকে কাস্টমাইজ করে পরীক্ষার যাবতীয় ব্যবস্থা গ্রহণের আমাদের একটা কার্যক্রম চলছে। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে ২০২১ সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। জুলাই আগস্ট নাগাদ আমরা এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের একটা আশা প্রকাশ করছি। শিগগিরই অধ্যাদেশ জারি করে এইচএসসির ফল প্রকাশ করার কথা জানান মন্ত্রী। উচ্চ মাধ্যমিকের ফলাফল আমাদের তৈরি আছে, আমাদের অধ্যাদেশটি জারি করা প্রয়োজন। সেই অধ্যাদেশটি জারি হওয়া মাত্রই আমরা ফলাফলটি দিয়ে দিতে পারবো, এবং অধ্যাদেশটি আমরা আশা করছি যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে এটি হয়ে যাবে। মাধ্যমিকে এখন থেকে রোল নম্বরের পরিবর্তে আইডি প্রথা চালু করার কথা জানান শিক্ষামন্ত্রী। প্রতি শিক্ষার্থীর একটা ইউনিক আইডি থাকবে এবং সে ওই আইডিটি সে তার সারা শিক্ষা জীবনে ক্যারি করবে। দীপুমণি জানান, এবারও বই উৎসব হবে, তবে তা স্বাস্থ্যবিধি মেনে। ষষ্ঠ থেকে নবম প্রতি ক্লাসের শিক্ষার্থীরা ৩ দিন করে বই সংগ্রহ করবে। মাধ্যমিকের সব বই ১২ দিনের মধ্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১শে ডিসেম্বর অনলাইনে বই উৎসবের উদ্বোধন করবেন বলেও জানান দীপুমণি। একেবারেই খুব ভালো। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনতার হাতে গণতান্ত্রিক অধিকার ফিরে এসেছে বলেই দেশের উন্নয়নের গতি সচল হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। জুলাই ২০২০ থেকে জুন ২০২৫ মেয়াদের পরিকল্পনাটি বাস্তবায়নে অর্থমূল্য ধরা হয়েছে ৬৪,৯৫৯.৮ বিলিয়ন টাকা। এই ৫ বছরে দেশে প্রায় ১,১৩,১,৫ লোকের চাকরির সুযোগ সৃষ্টি হবে। রিপোর্ট আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। স্বাধীনতার পর উন্নয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে চূড়ান্ত হল অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। স্বাধীনতার ৫০ বছরের মুখে দাঁড়িয়ে এই উন্নয়ন দলিল প্রণয়নে ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। খরচ হবে ৬৪,৯৫৯.৮ বিলিয়ন টাকা, যার ৮৮.৫% আসবে অভ্যন্তরীণ উৎস থেকে, বাদবাকি মাত্র ১১.৫% বৈদেশিক ঋণ থেকে। বিনিয়োগের ১৮.৯% টাকা খরচ করবে সরকার, আর বাদবাকি ৮১.১% বেসরকারি খাত। পরিকল্পনায় আরও বেশি বেশি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সুযোগ রাখা হয়েছে। বদ্বীপ পরিকল্পনা, ফাইবার প্ল্যান ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথ প্রশস্ত যাতে হয়, সেই চিন্তাভাবনাও এসেছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।
গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশনা দিয়েছেন নতুন নতুন কৃষি জমি যাতে নষ্ট না হয় সেজন্য ইউনিয়ন পর্যায়ে মহাপরিকল্পনা প্রণয়নের। ক্ষমতাটা ক্যান্টনমেন্টের ভিতরেই বন্দী ছিল, যে কারণে সে উন্নয়নের গতিধারাটা অব্যাহত থাকেনি। সেখান থেকে যখন জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি, জনতার গণতান্ত্রিক অধিকারটা যখন জনতার হাতে আমরা ফিরিয়ে দিয়েছি, ক্ষমতাটা এখন জনতার হাতে, যার ফলে আমাদের উন্নয়নের গতিধারাটাও আমি বলবো যে যথেষ্ট সচল হয়েছে। মানুষ তার সুফল পাচ্ছে, সাধারণ মানুষ সুফল পাচ্ছে। এই 5 বছরে মোট 1,13,30,000 কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রাস্ফীতি 5-এর নিচে রাখার কৌশল রাখা হয়েছে পরিকল্পনায়। বর্তমানে 20.5% থেকে দারিদ্রতা 15.6% নামিয়ে আনার পথ রয়েছে সামগ্রিক পরিকল্পনায়। 64,959.8 বিলিয়ন টাকা, 5 ভাগের 4 ভাগ বেসরকারি খাতের কাছে আছে, আমাদের কাছে 1 ভাগ মাত্র। কিন্তু নীতি অবস্থান আমাদের হাতে পুরোটাই, পূর্ণ স্বাধীনতা ভোগ করবে, বাট উইদিন দ্য রুলস। শুধু তাই নয়, রাজস্ব আদায় বাড়াতে যেমন নতুন নতুন করজাল বাড়ানোর কথা বলা হয়েছে, ঠিক তেমনিভাবে মানুষের আয় বাড়ানোর পথও খোঁজা হয়েছে নতুন এই 5 বছরের পরিকল্পনায়। এই 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় হবে এসডিজি বাস্তবায়নের অস্ত্র। একটা হলো কোভিডকে মোকাবেলা করা, 2 হলো এই যে আনএমপ্লয়মেন্ট কমে যাচ্ছে এটাকে কিভাবে ঠেকানো বা কতটা বৃদ্ধি করা যায়। 54টি মন্ত্রণালয়ের সুপারিশ, 25টি গবেষণাপত্র এবং বিশেষজ্ঞ পর্যায়ে উন্মুক্ত আলোচনা করে চূড়ান্ত হয়েছে এই পরিকল্পনার রূপরেখা বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। প্রায় 13 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন এক ব্যবসায়ী। এ বিষয়ে বুধবার আদেশ দেবেন আদালত। মামলার আবেদনের জন্য মেয়র শেখ ফজলে নূর তাপসকে দায়ী করছেন সাইদ খোকন। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ বাবু। ডিএসসিসির সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে প্রায় 35 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে মামলার আবেদন করেন ফুলবাড়িয়া সিটি মার্কেট 2-এর ব্লক এ ব্যবসায়ীর মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন। আমি বলছি বিজ্ঞ আদালতকে, মার্কেটে যে ক্ষতিগ্রস্তটা হয়েছে, সাবেক মেয়র মানুষ থেকে কোটি কোটি টাকা নিয়ে সে বৈধ বলেছেন, বৈধ বলে টাকা নিয়েছেন। ভুক্তভোগী ব্যবসায়ীরাও তুলে ধরেন নানা অভিযোগ। 10 লাখ করে নিয়েছে, কিন্তু এই টাকাটা নেওয়ার পরে আমরা যা মনে করছি যে বৈধ করে দিবে আমাদেরকে, কিন্তু তারা বলতেছে, মেয়র বলতেছে বৈধ করে নাই, যার জন্য ভাঙিয়ে দিয়েছে। উত্তরা ব্যাংকের তার অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে সে জমা দিছে, অ্যাকাউন্ট থেকে মেয়রের লোকজন মেয়র তুলে নিছে টাকাগুলো। পরে বিচারক বাদীর জবানবন্দি নিয়ে মামলা নেওয়ার বিষয়ে বুধবার আদেশ দেওয়ার কথা জানান। মামলার আবেদনের বিষয়ে সাইদ খোকন ডিএসসিসির বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসকে দায়ী করেছেন। এগুলো তাপস দেলোতে দিয়ে করাচ্ছে, পরে নিজের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলার আর্জিতে বলা হয়েছে ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এর এ ব্লকে নকশা বহির্ভূত স্থাপনাগুলো বৈধতা দেওয়ার কথা বলে আসামিরা ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় 35 কোটি টাকা হাতিয়ে নেন। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। অর্থ পাচারের অভিযোগের মামলা মাথায় নিয়ে বিদেশে পালিয়ে থাকা আসামি পিকে হালদারের বক্তব্য কয়েকটি বেসরকারি চ্যানেলে প্রচারের বিষয়ে দুদককে লিখিত আবেদন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পলাতক আসামি ও বিচারাধীন বিষয় নিয়ে গণমাধ্যমে আলোচনা করতে পারবে না বলে মন্তব্য করেন দুদকের আইনজীবী। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। প্রায় 3.5 কোটি টাকা পাচারের অভিযোগে পলাতক পিকে হালদারের বক্তব্য বেশ কিছু গণমাধ্যমে এসেছে। সবশেষ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সরাসরি টকশোতেও অংশ নেন পিকে। মঙ্গলবার পিকে হালদারের বক্তব্য মিডিয়ায় প্রচার কতটা আইনসঙ্গত হয়েছে তা হাইকোর্টের নজরে আনেন রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবী। দুদকের আইনজীবী জানান, পলাতক আসামির গণমাধ্যমের বক্তব্য দেয়া আইনে নেই, আর যেহেতু মামলাটি বিচারাধীন তাই এই বিষয়ে বক্তব্য প্রচার করাও যায় না। একটি ইলেকট্রনিক মিডিয়া গতকাল আপনার ওই পিকে হালদারের লাইভ টেলিকাস্ট, ওনার টকশো
পাবলিশ করেছে, সেখানে আমাকে ইনভাইট করেছে। আমি অ্যাবসকন্ডিং একুইস্টের সঙ্গে আমি কোনো টকশো করব না, আমি থাকবো না। পিকে হালদার যে কালকে পলাতক অবস্থায় একটা লাইভ টক শোতে অ্যাপিয়ার করছে, সেটি আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে। পলাতক আসামির ক্ষেত্রে সে তো একটা কোর্টের প্রিজুডিস, সে পলাতক থেকে যদি মিডিয়াতে সাক্ষাৎকার দেয়, লাইভ টক শোতে অ্যাটেন্ড করে, আর তাইলে আইন শৃঙ্খলা বাহিনী তাকে অ্যারেস্ট করতে পারতেছে না, এই ধরনের একটা প্রশ্ন অবশ্যই আইনগতভাবে আছে। শুনানিতে রাষ্ট্রপক্ষ একই মতামত তুলে ধরে হাইকোর্টের কাছ থেকে আদেশ চান। হাইকোর্ট মৌখিক বক্তব্য গ্রহণ না করে লিখিত আকারে আবেদন দেওয়ার নির্দেশ দেন। সে কোন দেশে আছে, যেহেতু লাইভ টক শোতে সে অ্যাটেন্ড করছে, সেখানে ওই ভিডিও ক্লিপে ওনারা বলতে পারবেন যে উনি কোথায় আছেন। পলাতক প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে। গত 19 নভেম্বর পিকে হালদারকে বিদেশ থেকে ফেরাতে এবং গ্রেফতার করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে স্বপ্রণোদিত আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আল্লামা শফির মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি, হাটহাজারী মাদ্রাসা দখলের অভিযোগ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ আহমদ শফির মৃত্যু অস্বাভাবিক বলে জানিয়েছেন তার বড় ছেলে। তার মৃত্যু নিয়ে বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলন করে মাওলানা ইউসুফ বিন আহমেদ শফি আল মাদানী বলেন, আহমেদ শফির মৃত্যুর পর হাটহাজারী মাদ্রাসার দায়িত্ব ছিনিয়ে নেওয়া হয়। সিন্ডিকেট করে বাবুনগরীর বিরুদ্ধে হেফাজতের পকেট কমিটি গঠনের অভিযোগ আনেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। মৃত্যুর 3 দিন আগে থেকেই বাবুনগরী চক্রের হাতে জিম্মি ছিলেন হেফাজতের প্রতিষ্ঠাতা দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা আহমদ শফি। ভয় দেখিয়ে কার্যালয় ভাঙচুর, অক্সিজেন সাপোর্ট খুলে দিয়ে আল্লামা শফিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। এরকম অবস্থার মধ্যেই 18 সেপ্টেম্বর ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আহমদ শফির। শুরু থেকেই একে হত্যাকাণ্ড বলে আসছে আহমদ শফির স্বজনেরা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আহমদ শফির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন আহমদ শফি আল মাদানী একই দাবি করলেন। আমরা মনে করি আল্লামা শাহ আহমদ শফিকে একই কায়দায় ভয় ভীতি ও মানসিক নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। দায়ের হওয়া মামলা তুলে নিতে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মামলা প্রত্যাহারের জন্য হুমকি ধমকি দিয়েছেন, আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা বলেছেন। আমাদের প্রশ্ন হলো, আমার পিতার মৃত্যু যদি স্বাভাবিক হয়ে থাকে তাহলে তদন্তে বাবুনগরী গঙ্গদের এত ভয় কিসের? ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান আহমদ শফির ছেলে। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আল্লামা শাহ আহমদ শফির অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আল্লামা শফির মৃত্যুর পর হাটহাজারী মাদ্রাসা ও হেফাজতে ইসলাম দখলে নিয়েছে বাবুনগরী চক্র, দাবি করেন ইউসুফ বিন আহমদ শফি আল মাদানী। হেফাজতে নির্বাহী কমিটি তথা মজলিসে আমেলায় সিদ্ধান্ত গ্রহণ না করে এবং হেফাজতের গুরুত্বপূর্ণ 70 জন কাউন্সিলরকে দাওয়াত না দিয়ে সিন্ডিকেট করে যে কমিটি গঠন করা হয়েছে তা সম্পূর্ণ অবৈধ। বাবুনগরী মামুনুল হকরা মিথ্যাচার করে দেশবাসীকে শুধু বিভ্রান্তই নয়, দেশকে অস্থিতিশীল করছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে। এখনো এই চক্রটির মুখোশ উন্মোচন করা না গেলে অদূর ভবিষ্যতে দেশে নতুন আরেকটি উগ্র খারিজি সাবাই চক্রের উত্থান ঘটনার তীব্র আশঙ্কা রয়েছে। দীপু সারওয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 30 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 19 আর মহিলা 11 জন। এ নিয়ে মোট মৃত্যু 7509। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে শনাক্ত হয়েছে 1181 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 5,11,261। হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ সুস্থ হয়েছে 1245 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,54,563। আর 167টি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা হয়েছে 14,588। করোনার বিরূপ প্রভাব শ্রমশক্তি রপ্তানিতে।
প্রবৃদ্ধি প্রবণতার ধারা অনুযায়ী এই বছর প্রায় 1.5 লাখ শ্রমিক বিদেশে যেতে পারেনি, বরং ফেরত আসে 3 লাখ। এদিকে ফেরত আসাদের অনেকেই কর্মস্থলে ফিরে গেছেন, আর দেশের বাইরে আটকে পড়াদের বেশিরভাগই কষ্টের জীবনযাপন করছে। এমন তথ্য এসেছে অভিবাসী বিষয়ক সংগঠন রামরুর গবেষণা প্রতিবেদনে। এবছর রেমিটেন্স প্রবাহ বাড়লেও আগামী বছর কমে আসতে পারে বলে আশঙ্কা রামরুর। বিস্তারিত তৌহিদুর রহমানের রিপোর্টে। করোনার ভয়াল থাবায় বিশ্বব্যাপী সবচেয়ে বেকায়দায় পড়েছেন অভিবাসী শ্রমিকরা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশে বাংলাদেশের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। এমনকি ফেরত শ্রমিকরা সামাজিকভাবে হয়রানির শিকার হয়েছেন। অভিবাসী শ্রমিকরা যে বহুমাত্রিক সংকটে পড়েছেন। রিফিউজ অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের গবেষণায় আগের বছরের ধারাবাহিকতায় এবছর ৭১% শ্রমিক বিদেশে যেতে পারেনি বলে উঠে আসে। করোনা সংক্রমণে সবচাইতে বেশি তাদের উপরেই হয়েছে, চাকুরিচ্যুতি ঘটেছে। ৭১.৪৫% অভিবাসন কিন্তু কম ঘটেছে। হুন্ডি চ্যানেল বন্ধ ও নগদ প্রণোদনার কারণে এবছর ১৭% রেমিটেন্স প্রবাহ বাড়লেও আগামীতে কমবে বলে দাবি রামরুর। এই বছরে যারা যান আগামী বছরে তারা রেমিটেন্স করেন। এই বছরে আমরা যেহেতু রেমিটেন্স জানি, এই লোক জানি, রেমিটেন্স যদিও আমাদের বাড়া আছে এই বছরে, আগামী বছরে কিন্তু এটার নেগেটিভ ফলাফল আসতে বাধ্য। এসডিজি অর্জনের হাতিয়ার হিসেবে দেখান হলেও অন্য খাতের মতো অভিবাসীদেরকে তেমন আর্থিক সুবিধা দেয়া হচ্ছে না বলেও জানান বক্তারা। দেশের কর্মীরা কাজ করছেন, অনেক উলটপালট হয়েছে। অতএব এই বছরটা গত বছরের তুলনায় কিছুটা ভিন্ন ধর্মী হবে। অভিবাসীদের দক্ষ হিসেবে গড়ে তুলে অর্থনীতির চাকা সচল রাখার তাগিদ দেন বক্তারা। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। আবার নিচ্ছে বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারত ও পাকিস্তানে নতুন করোনার বিস্তার, বিশ্বজুড়ে ছড়াচ্ছে আতঙ্ক। আর এরই সাথে শেষ করছি রাতের ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংক্ষিপ্ত সিলেবাসে জুনে এসএসসি, জুলাইয়ে এইচএসসি পরীক্ষা, সীমিত ক্লাস শুরুর পরিকল্পনা। জনগণের হাতে ক্ষমতা বলে উন্নয়ন হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। ৬৫,০০০ বিলিয়ন টাকার পঞ্চবার্ষিক পরিকল্পনা। এবং অর্থ আত্মসাতের অভিযোগে দক্ষিণ সিটির সাবেক মেয়রের বিরুদ্ধে মামলার আবেদন, তাপসকে দুষছেন সাইদ খোকন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।